আবহাওয়া ও বাসস্থান। এখানে পাঠ্যটার নামটা দেখো, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা। এটা একটা ক্লাসের দিদিমণির সাথে ছাত্রছাত্রীদের কথোপকথন আকারে গল্পটা বলা আছে, এবং এর সাথে তোমাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমাদের করতে হবে। তাহলে আগে গল্পটাও পড়তে হবে এবং তার সাথে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করার জন্য আমি সাহায্য করব। দিদিমণি বললেন, বাতাসে কি কি উপাদান আছে আগের দিন তা আমরা জেনেছি। আচ্ছা, বাতাসের মধ্যে কি কি উপাদান আছে তোমরা কি পড়েছো বা শুনেছো? আমরা বাতাস শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করি, মানে শ্বাস নিই ওটাকে বলা হয় প্রশ্বাস, আর যেটা ছাড়ি সেটাকে বলা হয় নিঃশ্বাস। তো বাতাসের মধ্যে কি এমন জিনিস আছে যেটা আমাদের প্রয়োজন, যে কারণে আমরা শ্বাস নিই? বাতাসে যে উপাদানটা আমাদের শ্বাস কার্যে আমাদের শরীরের প্রয়োজন হয় সেটা হলো অক্সিজেন। তো অক্সিজেন ছাড়াও বাতাসে আরও অন্যান্য উপাদান রয়েছে, সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেনটা আমাদের শরীর সরাসরি গ্রহণ করে না। নাইট্রোজেন জাতীয় যৌগ আমরা খাদ্যের মাধ্যমে পাই, কিন্তু নাইট্রোজেন গ্যাস আকারে আমরা গ্রহণ করি না। আমরা গ্যাস হিসাবে সরাসরি গ্রহণ করি অক্সিজেন। আর আমাদের শরীরে খাদ্যের দহন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয়, আমরা যে খাবারটা খাই তা থেকে তো শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি উৎপন্ন হওয়ার একটি ধাপে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যায় ওই নিঃশ্বাসের মাধ্যমে, যে বাতাস মিশে যায়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদের কাজে লাগে, গাছেরা ওই কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে। তাহলে বাতাসের দেখো যে উপাদানগুলো এখন পর্যন্ত জানতে পারলে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এছাড়া বাতাসে মেঘ হয়, মানে জলীয় বাষ্প আছে। এছাড়া অল্প পরিমাণে আরও কিছু কিছু গ্যাস মিশে থাকে, যেমন কলকারখানা অঞ্চলে সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশে থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাস মিশে থাকে, তারপরে উপরে অনেক উঁচুতে হালকা গ্যাসগুলো থাকে, হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাস থাকে অল্প পরিমাণে। তো মূলত যে গ্যাসগুলো, নাইট্রোজেন সব থেকে বেশি, তার থেকে সামান্য কম পরিমাণে থাকে অক্সিজেন, তার থেকে কম পরিমাণে থাকে কার্বন ডাইঅক্সাইড। তো মানুষের ক্রিয়াকলাপের ফলে মানুষ যেভাবে গাছপালা কেটে ফেলছে, কলকারখানা বেশি বাড়াচ্ছে, যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহন ঘটছে, মানে পেট্রোল ডিজেল এইসব দহন ঘটছে, পোড়ানো হচ্ছে, তত বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। আর গাছপালা যদি ধ্বংস করা হয়, সেই কার্বন ডাইঅক্সাইড গাছপালাই তো গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ওরা খাদ্য তৈরি করে। তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে পারছে না গাছপালার পরিমাণ কমে গেলে। এই জন্য বলা হয় বেশি পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। এবার দেখো বাতাসের উপাদান সম্পর্কে তোমরা জানলে, বিভিন্ন জায়গায় সেগুলো কমে বাড়ে তাও আমরা জেনেছি। হ্যাঁ, যে জায়গাতে গাছপালা কম, শহরাঞ্চল, সেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে, আর আমাদের গ্রামাঞ্চলের তুলনায় বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশিই থাকে। শহরাঞ্চলে বলা যেতে পারে যে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এই গ্যাসগুলোর পরিমাণ তুলনায় বেশি থাকে। আর বর্ষাকালে আবার দেখো সময়ের উপর নির্ভর করে, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, কারণ বর্ষাকালে মেঘের সঞ্চার হয়। আর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তার কারণ প্রমাণ রয়েছে। শীতকালে দেখবে হাত পা ফাটে, ঠোঁট ফাটে। কেন ফাটে? বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে। তখন আমাদের চামড়া এত বেশি শুষ্ক হয়ে যায় যে তখন হাত পা ফাটে, ঠোঁট ফাটে, এই ঘটনাগুলো ঘটে। তাহলে একই জায়গায় বছরের বিভিন্ন সময়ে এই উপাদানগুলি বাড়া কমা, এটা তোমরাও বুঝতে পারো। এই যে যেটা বললাম ঘটনাটা, শীতকালে দেখবে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে তাহলেও তাড়াতাড়ি জলীয় বাষ্প বাতাসে মিশতে পারে। জামা কাপড় থেকে জলীয় বাষ্প তাড়াতাড়ি বাতাসে মিশে যায়, তার ফলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু ভিজে জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না, কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে, তাই ভিজে জামা কাপড় থেকে জলীয় বাষ্প তাড়াতাড়ি বাতাসে মিশতে পারে না। এবার আবার দেখো বছরের কোন কোন সময় উষ্ণতা বাড়ে
বা কমে, বছরের কোনো কোনো সময় উষ্ণতা বাড়ে বা কমে। গ্রীষ্মকালে যথেষ্ট গরম লাগে, সেই গরমের রেশ বর্ষাকাল পর্যন্ত থাকে। আবার শীত পড়ার আগেই ঠান্ডা পড়তে শুরু করে, আর শীতকালে একটু বেশি ঠান্ডা পড়ে, বেশি ঠান্ডা লাগে। এরপর আমাদের এই যে বছরের বিভিন্ন সময়ে যে বাতাসের উপাদানের পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, এই এইগুলোর জন্য আমরা বছরের পুরো সময়টাকে 6টা ঋতুতে ভাগ করেছি, উষ্ণতা, জলীয় বাষ্প ইত্যাদির তারতম্যর উপর ভিত্তি করে। তো কোন সময়টাকে কি কি নাম দেওয়া হয় দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, সূর্য কিরণ দিচ্ছে, প্রচণ্ড রোদ, আর এখানে গাছে আম ধরেছে, এক ব্যক্তি গাছের তলায় বসে আছে, সে জল পান করছে। আর একটা এখানে লাইন লেখা আছে, হাঁস ফাঁসানো গ্রীষ্মে সবার প্রাণ করে আই ঢাই। তাহলে বোঝা যাচ্ছে এটা গ্রীষ্মকালের একটা ছবি। তাহলে ঋতুর নাম কি? ঋতুর নাম গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালের বৈশিষ্ট্য তোমাদেরকে আমি লিখে রেখেছি, আমি দেখাচ্ছি এটা বড় করে। গ্রীষ্মকালের বৈশিষ্ট্য এখানে আমি পুরোটাই লিখেছি। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল হয়। বাংলা ক্যালেন্ডারে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাস মিলে গ্রীষ্মকাল। এই সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি, জল শুকিয়ে যায়, অনেক নদী তার স্বাভাবিক নাব্যতা হারায়। মানে নদীর জল শুকিয়ে গেলে নদীতে আর নৌকো চলে না, তো নৌকো চলতে পারাটাকে বলা হয় নাব্যতা। তাহলে যদি নদীতে নৌকো না চলতে পারে তাহলে বলা হবে যে নদী তার নাব্যতা হারিয়েছে, এরকম। জলশূন্য মাটিতে ফাটল ধরে, মাটি শুকনো হয়ে গেলে মাঠের যেটা জমির মাটি বড় বড় ফাটল দেখা যায়। তোমরা প্রচণ্ড গরমে যখন শুকিয়ে যায় সব কিছু, ঠিক শীতের পরেই যখন গ্রীষ্মটা পড়ে সেই সময়, তারপরে তো আবার বৃষ্টি পড়লে আবার ভিজে যাবে, তাহলে ঠিক গ্রীষ্ম পড়ে যখন সেই সময়টা এটা দেখা যায়, মাটিতে ফাটল ধরে। গাছে গাছে বিভিন্ন মৌসুমি ফল দেখা যায়, যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল দেখা যায়। এই হলো গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। এবার যে ছবিটা রয়েছে, ডান দিকের ছবিটি দেখো, এক ব্যক্তি ছাতা মাথায় যাচ্ছে। কেন ছাতা মাথায় যাচ্ছে? বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মেঘ ধরেছে আর বৃষ্টি পড়ছে, এমনকি মাটিতে এত জল হয়েছে তার হাঁটু পর্যন্ত জল ডুবে গেছে দেখা যাচ্ছে। আর ব্যাঙ লাফাচ্ছে, তাহলে আর হাতে আবার একটি মাছ আছে মনে হয়। অর্থাৎ বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে এই পরিস্থিতি হয়েছে। এর একটা লাইন এখানে লেখা আছে এই ঋতুটাকে প্রকাশ করার জন্য, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে। এটা একটা কবিতার লাইন। তো সেই কবিতার লাইন থেকে এখানে বোঝা যাচ্ছে এটা বর্ষাকাল। তাই বাম দিকের যে ঘরটা রয়েছে এটা ফাঁকা ছিল, আমি লিখেছি ঋতুর নাম লিখতে হবে বর্ষাকাল। আর বর্ষাকালের বৈশিষ্ট্য কি লিখেছি দেখো, বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী গ্রীষ্মের পরের ঋতুটি হলো বর্ষাকাল। সে সময় প্রচণ্ড ও মুষলধারে বৃষ্টিপাত গ্রীষ্মকালের সব তপ্ততা মিটিয়ে দেয়। রাস্তাঘাট বেশ কর্দমাক্ত থাকে, নদী নালা বেশ ভরাট হয়ে প্রকৃতিতে নতুন মাত্রা জাগিয়ে তোলে। আষাঢ় ও শ্রাবণ মাস মিলে বর্ষাকাল গঠিত হয়। এই সময় নদী নালা খাল বিল জলে পূর্ণ হয়। এই হলো বর্ষাকালের বৈশিষ্ট্য। এর পরের ঋতু দেখো, বাম দিকে যে ছবিটি রয়েছে, কাশফুল ফুটেছে আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, পাখিরা আকাশে উড়ছে, বাকি ফাঁকা ফাঁকা আকাশটা নীল রঙের দেখাচ্ছে। তো এই পরিবেশটি দেখা যায় কোন সময়? শরৎকালেই। তো শরৎকাল প্রকাশ করার জন্য একটা এখানে লাইন লেখা আছে, আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেঁজা তুলোর ভেলা। পেঁজা তুলোর ভেলা মানে নদীতে যেমন ভেলায় চড়ে, ভেলা ভাসিয়ে তার উপরে চড়ে মানুষ জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক তেমনি আকাশে মেঘগুলো এমনভাবে উড়ে বেড়ায় যেন পেঁজা তুলোর ভেলা। তুলোকে মানে
চাপ দিয়ে সেটাকে জড়সড় করে রেখে ওটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, ভেলার মতো ভাসছে বাতাসে। তাহলে এটা স্পষ্টত শরৎকাল। ডান দিকের ছকে ঋতুর নাম লিখতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে। ঋতুর নাম লিখেছি শরৎকাল, আর শরৎকালের বৈশিষ্ট্য দেখো লেখা হয়েছে, ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। এটি ষড়ঋতুর তৃতীয় ঋতু হিসাবে পরিচিত। ষড়ঋতু মানে 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে এটা হচ্ছে তৃতীয় ঋতু, 3 নম্বর ঋতু। তাহলে এটি ষড়ঋতুর তৃতীয় ঋতু হিসাবে বিবেচিত। এ সময় কাশফুল, পদ্ম, শালুক প্রভৃতি ফুল ফোটে। আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এ সময় বায়ুর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। মানে গ্রীষ্মের যে গরমের তীব্রতা, সেটা বর্ষাকালে গুমোট গরমে পরিণত হয়। বর্ষাকালে যখন বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে তখন একটা অস্বস্তিকর গরম লাগে, কিন্তু যখনই শরৎকাল চলে আসে তখন জলীয়বাষ্প কমতে শুরু করে, তাই বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, বেশ আরামদায়ক হয় এই ঋতুটা। রাতে সবুজ ঘাসে হালকা জলের কণা দেখা যায়, অর্থাৎ রাতের দিকে শিশির পড়ে, আর সেই শিশির জলের কণা রূপে ঘাসের উপর জমা হয়। সকালবেলা উঠলে ঘাসের উপরে ওই জলের কণা দেখতে পাওয়া যাবে। এরপর পরের পাতায় রয়েছে ডান দিকের ছবি দেখো, এখানে লোকজন ফসল কাটছে, ধান কাটছে, আর উপরে যে লাইনটি লেখা আছে, মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান, অর্থাৎ এটা ফসল তোলার সময়। তাহলে এই ঋতুটার নাম হলো হেমন্তকাল। আর হেমন্তকালের বৈশিষ্ট্য এখানে লেখা আছে, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল। এটি ষড়ঋতুর চতুর্থ ঋতু। এই ঋতুতে কৃষকদের মধ্যে ফসল কাটার ব্যস্ততা দেখা দেয়। ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব। নবান্ন মানে নূতন ফসল ঘরে এলে একটা যে যে উৎসব পালন করা হয়, নবান্ন, সেই নবান্ন উৎসব মানে নূতন অন্ন যাকে বলে। এরপর বাম দিকের ছবিটি লক্ষ্য করো, এই ছবিটি, এরা জড়সড় হয়ে বসে আছে গায়ে চাদর মুড়ি দিয়ে। আর এই মেয়েটি কি করছে, ফুল গাছ পরিচর্যা করছে। এই ঋতুটি প্রকাশ করার জন্য এখানে দেওয়া হয়েছে, শীত লেগেছে ডালে ডালে কেবল পাতা ঝরা, শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পরা। তাহলে শীতকালে কি হয়, গাছের পাতা ঝরে যায়, এটার দ্বারা বোঝাচ্ছে। তোমরাও দেখেছো, তোমাদের মনে করতে হবে যে শীতকালের সময় কেমন ছিল। আর শীত লাগলে প্রচণ্ড শীতে সবাই চাদর মুড়ি দেয়, তারপরে সোয়েটার পরে, জ্যাকেট পরে, টুপি পরে, মাফলার পরে। দেখো মেয়েটাও জ্যাকেট পরে আছে, টুপিওয়ালা জ্যাকেট। তাহলে শীতকালে এই পরিস্থিতি হয়। এবার ঋতুটির নাম এদিকে লিখতে হবে শীতকাল। আর শীতকালের বৈশিষ্ট্য আমি লিখেছি, পৌষ ও মাঘ এই 2 মাস মিলে শীতকাল গঠিত। শীতের সময় খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাওয়া হয়। বনভোজনের আদর্শ ও উপযুক্ত সময় হিসাবে শীতকাল বিবেচিত হয়ে আসছে। এই সময় কুল ফল হয়। তো শীতকালের সময় সবাই মানে পিকনিকের আনন্দে মেতে ওঠে, বাংলায় যেটা বনভোজন বলে। অনেকেই দূর দূরান্তে বেড়াতে চলে যায়, কারণ এই সময় গরম লাগে না। শীত তো আমরা সোয়েটার জ্যাকেট পরলেই শীতে লাগবে না। এছাড়া শীতের যে আমেজ, যে ঠান্ডা, এটা অনেকেই উপভোগ করে, তাই শীতের সময় বেড়াতে যাওয়ার উপযুক্ত সময়। আর এই সময় তো বৃষ্টি, ঝড় বৃষ্টি এইসবের কোনো প্রভাব থাকে না, তাহলে প্রাকৃতিক দুর্যোগও কম হয়। এই কারণেই শীতকাল পিকনিক, বেড়ানো বা বনভোজন এগুলোর আদর্শ সময় হিসাবে বিবেচিত হয়। আর এই সময় কুল ফল হয়, যেটা তোমাদের অতি প্রিয়। তারপরে দেখো,
এবার ডান দিকের ছবিটি লক্ষ্য করো। ডান দিকের ছবিতে দেখো, বসন্ত আজি রাঙায় ডালি রং বেরঙের ফুলে, আমের কাছে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। তাহলে এই ছন্দটির মধ্যেই ঋতুর নাম উল্লেখ রয়েছে বসন্ত। বসন্ত আজি রাঙায় ডালি রং বেরঙের ফুলে, অর্থাৎ এই সময় এত বেশি রং বেরঙের ফুল ফোটে যেন প্রকৃতিকে রঙের ডালির মতো সাজিয়ে তোলে বসন্তকাল। আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে, আম গাছের ডালে কোকিল পাখি কুহু কুহু তান তুলে গাইতে থাকে। তোমরা শুনেছো কোকিলের ডাক। তো বসন্তকালে কোকিল ডাকে। আর এই ঋতুটির নাম এদিকে লিখতে হবে। ঋতুর নাম বসন্তকাল। আর ঋতুর বৈশিষ্ট্য দেখো, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস মিলে বসন্তকাল। বাংলা পঞ্জিকা বর্ষে বসন্ত সর্বশেষ ঋতু হিসাবে পরিচিত। পঞ্জিকা বর্ষ বলতে যেটা বাংলার ক্যালেন্ডারের, তাতে বসন্ত হচ্ছে সবার শেষ ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে বসন্ত হলো সর্বশেষ ঋতু। এই ঋতুতে গাছে নতুন পাতা গজায় ও ফুল ফোটে, অনেক রকমের ফুল ফোটে। আবহাওয়ার পরিবর্তন হয়, প্রকৃতিতে নূতন মাত্রা যোগের কারণে বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত নামে পরিচিত। এই সময় ঠান্ডা আস্তে আস্তে কমতে শুরু করে, কিন্তু গ্রীষ্মও পড়ে না। তাই আবহাওয়া এত সুন্দর থাকে যে কারণে বসন্তকে ঋতুরাজ বসন্ত বলা হয়ে থাকে। নানা স্থানে বসন্ত বরণ অনুষ্ঠান হয়ে থাকে, যেটা তোমরা হোলি উৎসব বলে থাকো, বসন্ত বরণ উৎসব হয়ে থাকে। তাহলে এই ছকগুলো তোমরা পূরণ করবে এবং এই পাঠ্যটি আগ্রহ সহকারে পড়বে।